একজন আইন প্রণেতা কিভাবে স্বর্ণ চোরা চালান বা মাদক বা বিভিন্ন জায়গায় জড়িত থাকে সেটা আমার চিন্তা করার বাইরে, এবং আমার মনে হয় সারা দেশের মানুষ এবং আমাদের বর্তমান যে সরকার বা সরকারি দল যারা করেন আওয়ামী লীগ, তারা নিজেরাও বিব্রত এবং চিন্তিত। আমরা জানতে চাই না, কোনো মানুষ জানতে চাইবে না, কারণ তাইলে তার জনপ্রতিনিধি হওয়ার কোনো সুযোগ থাকার কথা না। সেটা কিভাবে হলো আমি এবং আমরা সবাই আসলে চিন্তিত। কারণ হলো একজন লোকে আপনার যেখানে থাকেন বা এখানে আমরা যারা থাকি, নমিনেশন পাওয়ার আগে তার কতটুকু ব্যাকগ্রাউন্ড চেক করতে হয় হাসিনা আপনি জানেন। এটার ভুলটা ছিল আজকে যা দেখতেছেন, এটার ভুলটা শুধুমাত্র বর্তমান সরকারকে, আওয়ামী লীগকে দোষ চাপায় লাভ নাই। এই অগণতান্ত্রিক যে এনভায়রনমেন্ট আপনারা মনে করেন বা গণতন্ত্রের যে দুর্বলতা দেখেন, এটার জন্য বাংলাদেশের ব্যাপক একটা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং বিশেষ বিশেষ দলগুলি দায় দায়িত্ব কোনোভাবে এড়াইতে পারে না। আজকের এই দিনে এই বিষয়টা নিয়ে আমাদেরকে আলাপ করতে হবে বা বলতে হবে, এটা আমাদের জন্য যতটাই না আলোচনার বিষয়টা খুবই জরুরি, তার থেকে আমরা আসলে বিব্রত। কারণ বাংলাদেশের বিষয় নিয়ে আমরা সবসময় কথা বলি, বাংলাদেশের জন্য উন্নত মানের স্বপ্ন দেখি, চিন্তা করি, এবং আমরা স্বপ্নবাজ মানুষ বাঙালিরা। তো সেই ক্ষেত্রে আমাদের স্বপ্ন চিন্তা বারবারে হোঁচট খাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে। বিদেশে বসেও হাসিনা আপা বা আমরা অনেকে আছি যারা আমরা নস্টালজিক, দেশ নিয়ে ভাবি, মানুষ নিয়ে ভাবি, মানুষের জীবনের যাপন যেন ভালো হয় সে স্বপ্ন দেখি। সেই স্বপ্নটাকে আমরা যতটা না দেখি, যখন এই জাতীয় খবরাখবর শুনি বা পাই, তখন ব্যথিত হওয়া ছাড়া কিছু উপায় থাকে না। যে তিনজনের কথা আপনি বলছেন, একজন পরলোকগত হয়েছেন, আমাদের এমপি, যিনি রানিং এমপি, এই যে ভারতবর্ষে গিয়ে বা কলকাতায় গিয়ে নিহত হয়েছেন, এটা আসলে কিভাবে সম্ভব? এটা চিন্তা করার বাহিরে যে একজন আইন প্রণেতা নিহত হননি, ওনাকে খুন করা হয়েছে, ৮০ টুকরো করা হয়েছে। তিনি খুন করা হয়েছে, কিন্তু উনি এখন নিহত। কিন্তু সেটার নিহত হওয়ার পেছনে কারণ হলো উনি খুন হয়েছেন, ওনাকে রক্তাক্ত করা হয়েছে, ওনার খন্ড খন্ড মাংস হাড় থেকে বের করা হয়েছে, অনেক কথা আমরা শুনি। যাই হোক, এগুলি খুবই ইতিহাসের জঘন্যতম ঘটনা এটা। তো সেটা কেন হলো, কি হলো, সেটা আমরা আশা করি দিনে দিনে এটা খোলাসা হবে। তবে একজন রানিং এমপি কিভাবে উনি স্পিকারকে না জানিয়ে বা কোনো সংস্থানকে না জানিয়ে উনি ওখানে গেলেন, আবার ওখানে গিয়ে কিভাবে উনি নিমন্ত্রিত হলেন একটা হোটেলে বা একটা রিজার্ভ জায়গায়, এটা আসলে আশ্চর্যজনক। যাই হোক, ওনার মেয়ের কথা শুনলাম, দেশের মানুষের কথা শুনলাম। আপনি এটা কি আশ্চর্য হননি যে উনি কিভাবে তিনবার নমিনেশন পেয়েছেন? উনি শুনেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের যে সভ্যতা, সেটা আমরা গত 50 বছর থেকেই দেখে আসতেছি। আসলে একটা কথা আছে না, দেশে জোর যার মূল্য তার। এই ভদ্রলোক সম্ভবত বিএনপি করতো, একটু আগে হাসনাত আলী ভাই যেটা বলছেন, পর্যায়ক্রমে উনি দল বদল করছেন, ওনার অনেক টাকা পয়সা ছিল পর্যায়ক্রমে উনি আসলে অনেক সময় খারাপ লোকেরা আপনি দেখবেন যে অনেক টাকার মালিক, উনি মসজিদ করে, মন্দির করে, কিন্তু বিহাইন্ড দ্য ডোর দে ডু সো মাচ অফ অ্যানোয়িং থিংস যেটা আপনি চিন্তা করতে পারবেন না। এই ভদ্রলোক হয়তো অনেক টাকা পয়সার মালিক, অনেক কিছু করছে, সাধারণ মানুষের মায়া মমতা কেড়ে নেওয়ার জন্য যা যা করা দরকার উনি তাই করছে। আবার ওনার অপরাধ যেগুলি সেগুলি হয়তো উনি করছে, আমি করছি কিনা আমি জানি না, এটা তদন্ত সাপেক্ষে। কিন্তু যেভাবে কথা শুনতেছি তাতে আমার মনে হচ্ছে যে উনি যেই কর্মকাণ্ডে জড়িত ছিলেন সেটা খুবই অনাকাঙ্ক্ষিত। একজন আইন প্রণেতা কিভাবে স্বর্ণ চোরা চালান বা মাদক বা বিভিন্ন জায়গায় জড়িত থাকে, সেটা আমার চিন্তা করার বাইরে, এবং আমার মনে হয় সারা দেশের মানুষ এবং আমাদের বর্তমান যে সরকার বা সরকারি দল যারা করেন আওয়ামী লীগ, তারা নিজেরাও বিব্রত এবং চিন্তিত। সেই নিয়ে আমি লক্ষ্য করতেছি যে কেউই কনফিডেন্টলি কোনো কথা বলতে পারতেছেন ওনার পক্ষ হয়ে। কিন্তু ওনার মৃত্যুটা মর্মান্তিক, এবং এটার জন্য আমি এবং আমার পরিবার এবং দেশের মানুষ আমরা শোকাহত এবং দুঃখিত। কারণ এরকম একটা ঘটনা দেশের বাইরে একজন নাগরিককে নির্মমভাবে হত্যা করা, এটা কোনো সভ্য সমাজের কাজ না। উনি যদি অপরাধ করে থাকেন, উনি যদি কোনো দোষ করে থাকেন, উনি যদি কালোবাজারি করে থাকেন, স্বর্ণ চালা, সেটার জন্য বিচার আছে, সেটার জন্য আইন আদালত আছে, সেটার জন্য রাষ্ট্র আছে। কিন্তু ওনাকে যে মেরে ফেলছে সেটার আমি বিচার চাই প্রথমত।
দ্বিতীয়ত উনি করে থাকেন সেটা তদন্ত সাপেক্ষে সরকার যদি মনে করে যে তার সরকার দায়ী না বা সরকার এই ব্যাপারে কিছু জানে না, সেই পুরোপুরি দায় এড়াতে পারেন না, যেহেতু উনি একজন নির্বাচিত সংসদ সদস্য। আর তো ওনার ব্যাপার আমি এটা বলতে পারি। তো সেই ক্ষেত্রে ওনার লাশ ফিরে আসবে, ওনার কবর হবে, মানুষ ওনাকে ভালোবাসা জানাবে, যা যা করা দরকার করবে। কিন্তু যে কাজগুলি উনি করেছেন বা করছেন, এটাকে এটাকে ক্লারিফাই করা দরকার, এটাকে জনসমক্ষে আনা দরকার যে না এটা ভুল। আমরা একজন একজন আইন প্রণেতার সম্পর্কে এতগুলো খারাপ নিউজ আমরা জানতে চাই না, কোনো মানুষ জানতে চাইবে না, কারণ তাইলে তার জনপ্রতিনিধি হওয়ার কোনো সুযোগ থাকার কথা না। সেটা কিভাবে হলো আমি এবং আমরা আমরা সবাই আসলে চিন্তিত। কারণ হলো একজন লোককে আপনার যেখানে থাকেন বা এখানে আমরা যারা থাকি, নমিনেশন পাওয়ার আগে তার কতটুকু ব্যাকগ্রাউন্ড চেক করতে হয় হাসিনা আপনি জানেন। একেবারেই তার শিশুবেলা থেকে শুরু করে মানে নমিনেশন পাওয়া পর্যন্ত প্রতিদিন প্রতি মাসের খবর পার্টি বা সরকার বা দায়িত্বশীল লোকেরা জানে বা জানাইতে হয়। সামান্যটুকু যদি কোথায় কিঞ্চিত পরিমাণ কোথাও থাকে সেটাকে ডিসপ্লে করতে হয়, জানাইতে হয়। এই লোক কিভাবে নমিনেশন পাইলো বা কিভাবে ৩ বারের মানে এমপি হলেন, সেটা নিয়ে অনেক প্রশ্ন আমার মনে হয় সর্বমহলে আছে। সেটা নিয়ে আমরা সর্বমহলে আছে, কিন্তু বলবো এদিকে এবং আপনি সেটা আওয়ামী আমরা লীগকে দায়ী করেন না যে আওয়ামী লীগ এভাবে নমিনেশন দেয়, এবং আরো তো সাথে সাথে প্রশ্ন উঠেছে যে আরো অনেক এমপি নিশ্চয়ই এরকম আছেন। সো শুনেন, আর তারপরে পাশাপাশি আপনি আপনি বেনজির আহমেদ। আপনি যদি এক বাস্কেট অ্যাপেল কিনেন সেখানে ২-১টা খারাপ হইতেই পারে বা ২-৪টা খারাপ হইতে পারে। এই খারাপের দায় দায়িত্ব সবাই বহন করা উচিত না এবং করবে না। কিন্তু যে ঘটনাটা ঘটছে সেটা নিয়ে আমাদেরকে দুঃখ প্রকাশ করতে হবে যে আমাদের একজন দেশের লোক গিয়ে আরেক দেশে গিয়ে এভাবে মর্মান্তিক ভাবে মৃত্যুবরণ করবে বা খুন হবে, সেটা আমরা প্রত্যাশা করি না। এবং এটা তদন্ত সাপেক্ষে নিশ্চয়ই আমরা আরো শুনবো, আরো বুঝতে পারবো। একজন আইন প্রণেতা আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে বিরল বা বাংলাদেশ বা ভারতবর্ষের ইতিহাসে বিরল। সেটার জন্য সেটা একটা ঘটনা, সেটার জন্য আমাদেরকে আসলে যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে বিচার আওতায় আনতে হবে এবং এই নির্মম ঘটনা কেন ঘটালো সেটাও জানাতে হবে। কারণ এটাই তো শেষ না। মানুষ যখন সুযোগ পায় তখন আস্তে আস্তে আরো এমপি আছে, দায়িত্বশীল মানুষ আছে, আপনারাও দায়িত্ব নিয়ে আছেন। সাইদ ভাইরা, আলী ভাইরা মানে দেশের শীর্ষস্থানীয় বুদ্ধিজীবী বা চিন্তাবিদ বা রাজনীতিকর, এই জাতীয় ঘটনাটা কারোর জন্য কাঙ্ক্ষিত না। আমরা আমরা এটা তীব্র নিন্দা করি এবং তাহলে ইয়ে কি কাঙ্ক্ষিত? আনোয়ারের ব্যাপারে আপনি বললেন, আনোয়ার আজমের ব্যাপারে, কিন্তু সেখানে আসতেছে। আমি ভদ্রলোক যেহেতু একজন মানে এমপি ছিলেন রানিং, উনি বিষয়টা খুবই সেন্সিটিভ। আর আপনি যদি আমাদের যে মানে র্যাব প্রধান প্রাক্তন, আমি বা প্রাক্তন বলবো, র্যাব প্রধান বা পুলিশ প্রধান ছিলেন বেনজির আহমেদ, তাকে নিয়ে তো আমি আজকে অনেক দিন যাবত প্রায় যুগের উপর থেকে কথা শুনতেছি। কোনটা যে সত্য কোনটা যে মিথ্যা সেটা জাস্টিফাই করা আসলে কঠিন ছিল। কিন্তু আমাদের এই বর্তমান ডেমোক্রেটিক সরকার, আমি বলছি ছেড়ে দেয় কিন্তু ছাড় দেন না। সেটা প্রমাণ করতে পারলেন জননেত্রী শেখ হাসিনা যে এখানে কোনো মানে আপন পর নাই। আজকে সেটা প্রমাণ হইলো। আমার মনে হয় আলী ভাই এবং মাহবুব ভাই বুঝতে পারতেছেন যে আমাদের যে সরকার, তাদেরকে নিয়ে যত কথাই বলেন কিন্তু আমরা যে শেষ পর্যন্ত এটা ছাড়ি না, সেটার প্রমাণ তো দেখতেছেন ধীরে ধীরে। এবং কোথায় গিয়ে হাত দিছে এটা আপনারা লক্ষ্য করছেন। সুতরাং বাংলাদেশে শুধু পুলিশ না, যে কোনো লোক যত ক্ষমতাধারী হোক, এই সরকার যে ছাড়বে না সেটার প্রমাণ আপনারা নিশ্চয় পেয়েছেন। আজকে বেনজির যেটা করছে সেটা আমরা 33টা অ্যাকাউন্ট বা বিভিন্ন জায়গায় সম্পত্তি কিনছে বা বিভিন্ন জায়গায় জালিয়াতি করছে সেটা আমরা শুধু শুনতেছিলাম। কিন্তু আজকের এই সরকার সেটা ডিসপ্লে করতেছে এবং আপনাদেরকে প্রমাণ দিয়েছে যে কেউ আইনের ঊর্ধ্বে না, কেউ কোনো মহামানব না, কেউ সরকারের উপরে না, দেশের উপরে না, রাষ্ট্রের উপরে না, সেটা প্রমাণ হলো। এবং আমি বিশ্বাস করি দুদক যদি সত্যিকারে তাদের কার্যকলাপ সঠিক মতো চালিয়ে যায় এবং এটা বিচার বিশ্লেষণ করে, যদি সে কোনো অন্যায় করে থাকে, আমি বলতেছি না ইট ইজ আন্ডার জাস্টিফিকেশন, সে যদি অপরাধ করে থাকে সেটা সে শাস্তি পাবে। এবং অন্যায়ভাবে যে সমস্ত সম্পদ বা টাকা বা বিদেশ পাচার, সেগুলি আশা করি বাংলাদেশ সরকার ফিরিয়ে আনতে পারবে বিদেশ থেকে এবং সমস্ত অন্যায়ের যে শাস্তি সেটা সে পাবে। আর যদি অন্যায় না করে থাকে তাহলে নিশ্চিত তার ছেলে আছে, মেয়ে আছে, ওয়াইফ আছে, আত্মীয় স্বজন আছে, তাকে বিব্রত করা, তাকে মানে জনসমক্ষে এইভাবে করা, সেটার জন্য যাদের দরকার হবে তারা অ্যাপোলজাইজ করবে। কারণ আসলে আমরা কেউই, আমরা সবাই মানুষ, আমাদের সবারই মান মর্যাদা আছে, সবারই ফ্যামিলি আছে, সবারই
আপনার কিছুটা দায়িত্ববোধ আছে। সেই ক্ষেত্রে যদি প্রমাণ হয় যে সেই অন্যায়গুলি করছে, তাহলে সে বিচারের মুখোমুখি হবে এবং শাস্তিও পাবে। আর যদি সে না করে থাকে, নিশ্চিত সে আবার হেসে খেলে আপনাদের সামনে আসবে। আমি এটা বিশ্বাস করি। এবং বাংলাদেশের মানুষ যে নির্যাতিত নিষ্পেষিত হয়েছে, আপনারা সবাই মনে করেন এই বেনজির দ্বারায়, সেইটাও সামনে আসবে ধীরে ধীরে, যে কে করছে কি করছে। আশা করি এটার মধ্যে দিয়ে অনেক কিছু খোলাসা হবে, আমি বিশ্বাস করি। আর যদি আপনি আমাদের মানে প্রাক্তন সামরিক প্রধানের কথা বলেন, সেই কথা তো আপনারা দেখছেন আল জাজিরা কি বলছে, সেটা তখন উনি চ্যালেঞ্জও করছে এবং যারা দায়িত্বশীল তারা সেগুলিকে ব্যাখ্যা করছে। আন্তর্জাতিক একটা চক্র তখন ছিল ওটার পিছনে, সেটা সত্য মিথ্যা আমি দেখছি যে উনি পরবর্তীতে ডয়েস বেলিতে খালেদ মহিউদ্দিনের সাথে উনি সব কথাই খোলা করে বলছেন এবং খোলাসা করে, কেউ চ্যালেঞ্জ করে না ওনাকে। এবারও দেখলাম যে উনি চ্যালেঞ্জ করছে, যদি কোনো রকমের ওনার অপরাধ পাওয়া যায় তাহলে উনি মানে সবার সামনে ক্ষমা চাইবেন এবং বিচারের মুখোমুখি করলেও উনি কোনো দ্বিধাবোধ করবেন না। সেই জায়গাটা এখনো কেন কেউ এগিয়ে আসতেছে না, সেটা আমার একটা মানে চিন্তার মধ্যে আছে। আবার আমি মাহবুব আলী ভাইয়ের কাছে বা মাহবুব ভাইয়ের কাছে বা হাসনাত আলী ভাইয়ের কাছে শুনে 18 সালে উনি নির্বাচনকে প্রভাবিত করছেন। কতটা করছেন কতটা করেন না আমি জানি না, কিন্তু এই প্রভাব যদি করেই থাকেন, এটার ভুলটা ছিল আজকে যা দেখতেছেন, এটার ভুলটা শুধুমাত্র বর্তমান সরকারকে, আওয়ামী লীগকে দোষ চাপায়া লাভ নাই। এই অগণতান্ত্রিক যে এনভায়রনমেন্ট আপনারা মনে করেন বা গণতন্ত্রের যে দুর্বলতা দেখেন, এটার জন্য বাংলাদেশের ব্যাপক একটা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং মানে বিশেষ বিশেষ দলগুলি দায় দায়িত্ব কোনোভাবে এড়াইতে পারে না এবং এই এড়িয়ে যাওয়াটা একটা অপরাধ। আমি মনে করি যে বাংলাদেশে যদি 2014, 2018, 24 সালে নিয়মতান্ত্রিক ভাবে যারা বিরোধী দল করে বা বড় দল করে বা দল করার চিন্তা করে, রাষ্ট্র ক্ষমতা যাওয়ার চিন্তা, তারা যদি তাদের নিয়মতান্ত্রিক ভাবে ধারাবাহিক ভাবে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে নির্বাচনে পার্টিসিপেট করত বা ওনারা ব্যাপক সিট না পাইলেও অন্তত বিরোধিতা করার মতো কিছু সিট পাইতো, তাহলে ওনারা বাংলাদেশে যারা ক্ষমতা আছেন তাদের মধ্যে এইভাবে একচেটিয়া কোনো কিছু হইতো না। তখন অসংখ্য ধন্যবাদ আপনাকে। সেই জন্য ওনাদের কেন শুভবুদ্ধির উদয় হইতেছে না আমি জানি না। ওনারা এই রোজার ঈদ, ওই কোরবানি ঈদ, ওই বছর বর্ষা, আমি শুনবো আপনার কাছে। জি, বিএনপি আপনি ঘুরে ফিরে গিয়ে বিএনপির কাছে গিয়ে ঠেকেছেন। আমি বিএনপির কাছে যাইতেছি না। আমি মনে করি সব দেশে একটা পার্লামেন্টারিয়ান গভর্নমেন্টের একটা দেশে একটা বিরোধী দল থাকা উচিত। হাসিনা আপনি একটা পার্লামেন্টারিয়ান দেশে আপনি থাকেন, আমি থাকি, এখানে একটা কথা বলে পার পাওয়া খুবই কঠিন। বাংলাদেশে তো আমি দেখি যে একসাথে কথা হইতেছে, একভাবেই কথা হইতেছে, তেমনি বাংলাদেশে পার পেয়ে যাচ্ছে। পার্লামেন্ট মেম্বাররা অন্যায় অবিচার করতেছে তা না, বাংলাদেশের সাধারণ মানুষ থেকে সর্বত্রই একটা অন্যায়ের বা একটা সুযোগ সুবিধা খোঁজার ব্যাপক পরিকল্পনা করতেছে। কারণ